ওকে, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে আমাদের প্রি স্পোকেন ইংলিশ কোর্সের তৃতীয় দিন। আমরা ইতিমধ্যে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস করেছি। প্রথম ক্লাসে আমরা পড়েছি পার্টস অফ স্পিচ, অর্থাৎ হচ্ছে যে আমাদের শব্দগুলো কোন শব্দ হচ্ছে কোন ক্যাটাগরিতে পড়ে তা আমরা দেখেছি। এরপরের ক্লাসে আমরা হচ্ছে প্রিপোজিশন নিয়ে একটু দেখেছি নাড়াচাড়া করে, যে প্রিপোজিশন গুলো আমরা সচরাচর কোন জায়গায় কিভাবে ব্যবহার করি। তারপর দিয়ে আমরা সাবজেক্ট অবজেক্টের ডিফারেন্স দেখেছি। আমরা হচ্ছে যে প্রোনাউন দেখেছি, যাতে করে আমরা যখন কিনা সেন্টেন্স বানাবো আমাদের যেন কাজে আসে। এবং লাস্টের দিকে আমরা ভার্ব নিয়েও একটু আলোচনা করেছি। আজকে হচ্ছে আমরা ভার্ব নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, বাট তার আগে আমরা হচ্ছে একটু ভার্বের আহ রিভিশনটা দিয়ে দিই। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যা যা ভার্ব নিয়ে পড়েছিলাম তার একটা রিভিশন দিয়ে দিই। তো যারা যারা ক্লাসে ছিলেন ছিলেন জানেন, যারা ছিলেন না তারা তো হচ্ছে যে আবার একটু দেখে নেন। তো ভার্ব, আমি আমি কিন্তু খুব দ্রুত কথা বলে যাব, আমি জাস্ট হচ্ছে একটু রিভিশন দিয়ে যাচ্ছি আর কি, আর কিছু না। তো ভার্ব, ভার্ব ভার্ব হচ্ছে ওই শব্দটা যে শব্দগুলো দ্বারা কাজ বোঝানো হয়, ঠিক আছে? যে শব্দগুলো দ্বারা কাজ বোঝানো হয় এদেরকে ভার্ব বলা হয়। এই ভার্ব আমাদের হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে মেইন ভার্ব, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব হচ্ছে যে সব মানে ওই শব্দগুলো যে শব্দগুলোর সুনির্দিষ্ট একটা মিনিং আছে, এবং যেই শব্দটা বা যেই ভার্বটা সেন্টেন্সের মূল ভাব বা মূল ক্রিয়াকে প্রকাশ করে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এই মেইন ভার্বের আমাদের পাঁচটা চেহারা আছে, তো পাঁচটা ফর্ম আছে। এই ফর্ম গুলো কি কি? V1, V2, V3, V4 এবং V5, ঠিক আছে? এরকম আমাদের মেইন ভার্বের পাঁচটা চেহারা আছে। তো V1 কে আমরা বলে থাকি বেস ফর্ম বা তার অরিজিনাল ফর্মটা। V2 কে আমরা বলে থাকি পাস্ট ফর্মটা, অর্থাৎ তার পাস্টের যে ফর্মটা, পাস্ট সিম্পলের। V3টা হচ্ছে পারফেক্ট ফর্ম, অর্থাৎ পারফেক্ট টেন্স গুলোতে ভার্বের যে ফর্মটা ব্যবহার করা হয় সেটাকে আমরা পারফেক্ট ফর্ম বলে থাকি। V4 হচ্ছে ভার্বের সাথে আইএনজি ওয়ালা ফর্ম, অর্থাৎ একটা ভার্বের কন্টিনিউয়াস যে টেন্স গুলো আছে না, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে ভার্বের যে ফর্মটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের আইএনজি ওয়ালা ফর্ম। তারপর দিয়ে আমাদের V5টা, সেটাকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলারের ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে এস বা ইএস, অর্থাৎ হচ্ছে ভার্বের সাথে জাস্ট এস বা ইএস যুক্ত হয়। ওকে, এতটুকু পর্যন্ত গেল আমাদের মেইন ভার্ব। এরপর দিয়ে আসে আমরা আমাদের এই যে দ্বিতীয় টাইপের ভার্ব, যেটা অক্সিলারি ভার্ব, সেটা নিয়ে একটু জানবো। অক্সিলিয়ারি ভার্বটা কি? অক্সিলারি ভার্বটা হচ্ছে হেল্পিং ভার্ব, মেইন ভার্বকে যে সাহায্য করে, ঠিক আছে? তো এই যে অক্সিলারি ভার্বটা, এই অক্সিলারি ভার্ব আমাদের কিন্তু আবার টোটাল দুই টাইপের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। তো প্রাইমারি অক্সিলারি গুলো আমরা আবার দেখেছিলাম। আচ্ছা, প্রাইমারি অক্সিলারি গুলো হচ্ছে যে আপনার তিন ক্যাটাগরির আছে: টু, বি, টু, হ্যাভ, টু, ডু। ওকে, তো বি কোনগুলো? সেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। এটা আমরা দেখেছি। তারপর দিয়ে হচ্ছে আমাদের আছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি গুলো হচ্ছে ক্যান, কুড, শেল, শুড, এগুলো আমরা দেখেছি। আচ্ছা, তো এই গেল আমাদের অক্সিলারি ভার্বের ব্যাপার স্যাপার। তো এটা তো আমরা দেখেছিলাম, উদাহরণও দেখেছিলাম, কোনো সমস্যা নাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের এই যে V4টা পড়ানোর সময় আইএনজিওলজি ফর্ম গুলো, এগুলো পড়ানোর সময় একটা জিনিস হচ্ছে যে আপনার খেয়াল রাখতে হবে। মাঝে মধ্যে আপনি দেখবেন যে লেখা আছে আই এম সুইমিং, আই এম সুইমিং, আমি কি, আমি সুইমিং করতেছি, আই এম সুইমিং ইন দ্য রিভার, আমি নদীতে সুইমিং করতেছি। এটা একটা ফর এক্সাম্পল। তারপর দিয়ে এখানে আবার একটা জিনিস লেখা, যে সুইমিং ইজ মাই, আচ্ছা এভাবে বলি, মাই ফেভারিট হবি ইজ সুইমিং। দেখেন, আমরা কিন্তু এখানে ভিতরে একটা জিনিস হচ্ছে যে দেখতে পারতেছি, সেটা হচ্ছে এখানের ভিতরে আমি হচ্ছে কি বললাম, এখানের ভিতরে আমি বললাম যে আমি নদীতে সুইম করতেছি, ঠিক আছে? আমি নদীতে সুইম করতেছি। এরপরে আমি বললাম আমার ফেভারিট হবি বা আমার মানে আমার পছন্দের কাজ হচ্ছে সুইমিং করা। দুই জায়গাতেই কিন্তু সুইমিং আছে, তাই না? দুই জায়গাতেই সুইমিং আছে। কিন্তু একটা জিনিস যদি একটু খেয়াল করেন, প্রথম যেই জায়গাটা,
সেই জায়গাতে সুইমিংটা মানে কি বোঝাচ্ছে? সুইমিং মানে কিন্তু কাজ বোঝাচ্ছে, যে আমি এখানে কাজটা করতেছি। ঠিক আছে, আমার কাজটা হচ্ছে মানে আমি সুইমিং করতেছি। তাই সুইম প্লাস আইএনজি, এই যে V4 ভার্সনটা, এটা কিন্তু এই জায়গা থেকে আমাদের কাজ করতেছে না, এই সুইমিংটা, এটা কিন্তু ভার্ব হিসাবে কাজ করতেছে, আর V4 ভার্সনটা বসছে আর কি, বা V4 ফর্মটা বসছে। তা আপনি যদি এখানে খেয়াল করেন যে সুইমিং, এই সুইমিং এর দিকে যদি আপনি খেয়াল করেন, এটা মানে কিন্তু এমন বুঝাচ্ছে না যে আমি সাঁতার কাটতেছি বা কাজ হচ্ছে, এটা কিন্তু এভাবে বুঝাচ্ছে না। এটা হচ্ছে জাস্ট একটা অ্যাক্টিভিটির নাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটির নাম। তাহলে এখানে সে কি হিসাবে কাজ করতেছে? এটা কিন্তু এখানে হচ্ছে একটা নাউন হিসাবে কাজ করতেছে, যে সুইমিং ইজ মাই ফেভারিট হবি। জাস্ট এটা একটা হবির নাম, এটা একটা অ্যাক্টিভিটির নাম, অর্থাৎ এটা একটা নাউন হিসাবে কাজ করতেছে। বাট এখানে কিন্তু এটা নাউন হিসাবে না, এটা মানে অ্যাকচুয়ালি একটা কাজ বোঝাচ্ছে, যে হ্যাঁ আমি সাঁতার কাটতেছি, তাই এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, তো এরকম টাইপের যে শব্দগুলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন হয়ে যায়, তাদেরকে আমরা বলে থাকি জিরান্ড। ঠিক আছে, জিইউ আর GEREND, জিরান্ড। ঠিক আছে, অর্থাৎ অনেক শব্দ পাবেন যে শব্দগুলোর সাথে আইএনজি যোগ হয়ে সেটা ভার্ব হিসাবে কাজ না করে, সেটা নাউন হিসাবে কাজ করে, তাকে আমরা জিরান্ড বলে থাকি। তো যাই হোক, এখানে তো হচ্ছে এত ডিপ নলেজের দরকার নেই, জাস্ট বুঝে রাখলাম যে সামটাইমস এই আইএনজি ওয়ালা ফর্ম গুলো কিন্তু আমাদের ভার্ব হিসাবে কাজ নাও করতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো কারো কি কোনো কোশ্চেন ছিল না? তো যাই হোক, সেটা হচ্ছে আমরা দেখলাম, আমরা হচ্ছে যে অক্সিলারি ভার্বের ব্যাপার গুলো দেখলাম, মোডাল ভার্ব গুলো দেখলাম। আমাদের যে একটা চার্ট ছিল, এই চার্টটা আমরা হচ্ছে যে যদি একটু দেখে রাখি, তাহলে আমাদের জন্য ভালো হবে। এই যে যেটা হচ্ছে একটু রিভিশন যদি দেই, আমাদের ভার্ব দুই প্রকারের, মেইন, অক্সিলারি। মেইন ভার্ব হচ্ছে 5টা ফর্ম, অক্সিলারি ভার্ব হচ্ছে প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি, টু বি, টু ডু, টু হ্যাভ। আর মোডাল অক্সিলারি হচ্ছে যে ক্যান, কুড, শ্যাল, টু। এটা আমাদের পিডিএফ ছিল, এটা হচ্ছে আমরা রিভিশন দিয়েছি, আমরা জানি। এবার চলেন আমরা একটু ছোটখাটো জিনিস পড়ি, হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা হচ্ছে কি করব, এই যে টু বি ভার্ব যেটা আমরা দেখছি না, এই যে প্রাইমারি অক্সিলারির ভিতরে টু বি ভার্ব, এদের ইউজেসটা দেখবো, যে আমরা এদেরকে টোটাল কয় ভাবে ইউজ করে থাকি এবং এদের ইউজেসটা কি, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো, যে এগুলা, এই যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলোর ইউজ কি, কিভাবে কিভাবে ইউজ করি, কিভাবে কিভাবে আমরা এগুলো দিয়ে সেন্টেন্স বানাতে পারি। খুব বেসিক লেভেলের পড়া, ঠিক আছে, বাট তারপরও অ্যাডভান্স সেন্টেন্স মেকিং এর জন্য আমাদের এগুলো লাগবে। তো এই যে আমাদের যে এই জিনিসগুলো আছে, এম, ইজ আর ওয়াজ ওয়ার, যাদেরকে আমরা অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি ভার্ব, এন্ড টু বি স্পেসিফিক আমরা এদেরকে টু বি ভার্ব বলে থাকি। ঠিক আছে, টু বি ভার্ব, এম, ইজ আর ওয়াজ ওয়ার, এদের টোটাল কয় ধরনের ব্যবহার আছে? তাই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা সাধারণত কয় ধরনের ব্যবহার করে থাকি? আমরা এদেরকে সেন্টেন্স বানানোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু কোশ্চেন বানাচ্ছি, আমরা সেন্টেন্স বানাচ্ছি, অর্থাৎ অ্যান্সার বানাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এদের টোটাল 3 ধরনের ব্যবহার আমরা সচরাচর দেখে থাকি বা সচরাচর করে থাকি। কিসের ক্ষেত্রে? প্রথমে হচ্ছে কোথাও কিছু আছে বা ছিল বোঝানোর জন্য, যেমন কিনা আমি এখন অফিসে আছি, আই এম ইন দা অফিস। আমি কোথায় আছি? আমি অফিসে আছি। তারপরে আমি বললাম তারা স্কুলে ছিল, কি হবে সেটা? দে ওয়ার ইন দ্য স্কুল, তারা স্কুলে ছিল। আচ্ছা, তারপরে দিয়ে আমি বললাম সে আহ সে বাসের মধ্যে আছে, হি ইজ ইনসাইড দ্য বাস। ঠিক আছে, তাহলে দেখেন এই জায়গাগুলোতে আমরা কি করলাম, আমরা হচ্ছে এই জিনিসগুলোকে এম, ইজ আর ওয়াজ ওয়্যার, যে কোনো কিছু বা কেউ কোথাও আছে অথবা ছিল বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এটা হচ্ছে তার একটা ব্যবহার। আরেকটা ব্যবহার হচ্ছে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বা হচ্ছে চলমানের ক্ষেত্রে, যেমন কি আমাদের কন্টিনিউয়াস টেন্স আছে না, যে আমি ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ক্লাস। তারপরে হচ্ছে আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। তারপর দিয়ে হচ্ছে যে আমি পড়ালেখা করছি, আই এম স্টাডিং। তারপরে তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। তো এই জায়গাতে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু এটা আমরা আজকের ক্লাসে করব না। আচ্ছা, আরেকটা যে ব্যবহার আছে সেটা হচ্ছে
অবস্থা বা পরিচয় বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ আপনার স্টেট, আপনার কন্ডিশন অথবা আপনার আইডেন্টিটি বোঝানোর ক্ষেত্রে। যেমন কিনা আমি বললাম যে আই এম আই স্টুডেন্ট, আমি কি, আমি একজন স্টুডেন্ট। তারপর দিয়ে বললাম শি ইজ অ্যান আইএলটিএস ক্যান্ডিডেট, সে একজন আইএলটিএস ক্যান্ডিডেট। তারপর দিয়ে আমি বললাম যে দে আর ফুটবলার, তারা কি, তারা হচ্ছে ফুটবলার। তো এই হচ্ছে আমাদের কথাবার্তা, হ্যাঁ, যে আমরা হচ্ছে তিন ধরনের ব্যবহার দেখলাম বা তিন জায়গাতে আমরা এদের ব্যবহার দেখেছি। প্রথমত হচ্ছে যে কোথাও আছে বা ছিল বোঝানোর ক্ষেত্রে, তারপর দিয়ে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স গুলোর ক্ষেত্রে, এবং আপনার পরিচয় বা কন্ডিশন বা আইডেন্টিটি বোঝানোর ক্ষেত্রে। চলেন আমরা হচ্ছে এতে ইউজেসটা একটু দেখার চেষ্টা করি। কোথাও আছে বোঝানোর ক্ষেত্রে, হ্যাঁ, কোনো কিছু কোথাও আছে, ধরে নেন বলটা টেবিলের উপর আছে বা আমি স্কুলে আছি, এরকম টাইপের বোঝানোর ক্ষেত্রে আমরা কিরকম সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করি। আমরা জাস্ট দেখেন, আমার ক্লাসে আমি এরকম হচ্ছে আপনাদেরকে অনেক বক্স পড়াবো, ঠিক আছে, বক্স গুলো আপনারা নোট করবেন যদি আপনি একদম দুর্বল হয়ে থাকেন, ঠিক আছে। তো এটা আপনি হচ্ছেন যে নোট করবেন, আপনাদের এটা কাজে লাগবে। চলেন আমরা হচ্ছে জাস্ট এটা দেখি, আমরা কিছু না পারলেও শুধু এই বক্সটার সাহায্যে কি করতে পারবো, শুধুমাত্র এই বক্সটার সাহায্যে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো, ঠিক আছে। চলো দেখা যাক কোনো কিছু বা কেউ কোথাও আছে বোঝানোর ক্ষেত্রে আমাদের এই যে স্ট্রাকচারটা এরকম। প্রথমে কি আছে আমাদের, প্রথম হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর, প্রিপোজিশন যদি লাগে, এবং হচ্ছে প্লেস, ঠিক আছে। তো সাবজেক্ট কি আমরা তো জানি। তো ধরে নেন আমি হচ্ছে প্রথমে যে আমি একটা সেন্টেন্স লিখলাম, সেন্টেন্সটা কি, আই এম ইন অফিস। প্লেসের নামটা কি, প্লেসের নাম হচ্ছে অফিস বা স্কুল। কথার কথা, আই এম ইন স্কুল, আমি স্কুলে আছি। এরপর দিয়ে ধরে নেন আমি বলতে চাচ্ছি যে সে, ধরে নেন তারা মাঠে আছে। তারা আমার সাবজেক্ট কি, তারা, তারা ইংলিশটা কি, তারা ইংলিশটা হচ্ছে আমার দে। আচ্ছা, তো দে এর সাথে কি বসে, আমরা মনে আছে আমরা প্লুরাল মানে প্রোনাউনের ক্লাসগুলোতে পড়েছিলাম যে দের সাথে বা যে কোনো প্লুরালের সাথে আর বসে, তাহলে দের সাথে আমাদের বসতেছে আর, দে আর। আচ্ছা, তারপর দিয়ে প্রিপোজিশন আছে, প্লেসটা কই, তাদের প্লেসটা হচ্ছে তারা মাঠে আছে, ঠিক আছে, আমি হচ্ছে এখানে লিখে দিলাম মাঠে লিখেছে ফিল্ড, এটা লিখে দিলাম field। এরপর যদি দেখেন দে আর ফিল্ডের ভিতরে আছে, তাই না, তাহলে আমার এখানে তো একটা প্রিপোজিশন লাগবে, প্রিপোজিশনটা এখানে বসে দিই, দে আর ইন দা ফিল্ড, তারা মাঠে আছে, দে আর ইন দা ফিল্ড। তো দেখেন আমার হচ্ছে কি হয়ে গেল, খুব ছোট্ট ভাবে, আমি কিছু পারি আর না পারি আমার একটা সেন্টেন্স বানানো কিন্তু হয়ে গেল। আচ্ছা, তারপর দিয়ে ধরে নেন আমি আরো একটা সেন্টেন্স বানাতে যাচ্ছি যে আমি, আহ, আমি না, ধরে নেন বললাম যে তুমি বিপদে আছো, ঠিক আছে। আচ্ছা বিপদে না, কোন জায়গার নামে বলি, ধরে নেন তুমি রুমে আছো, তুমি রুমে আছো, কি করব, আমার এখানে সাবজেক্ট আছে তুমি, তুমি ইংলিশ হচ্ছে আমার এখানে ইউ বসে দিই, ইউ, ইউর সাথে আর বসে, এটা আমরা জানি, ইউ আর, ইউ আর। এরপর দিয়ে হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে, রুমের ভিতরে বোঝানোর জন্য ইন। তো আমার এখানে ওয়ার্ড হচ্ছে যে কোথায় আছে, রুমে আছে, ইন দা রুম, ইউ আর ইন দা রুম। জাস্ট কিছু করলাম না, আমি শুধুমাত্র এই বক্সের ভিতরে সাবজেক্ট বসালাম, সাবজেক্টের সাথে রিলেটেড অ্যামিজার বসালাম, প্রিপোজিশন বসালাম, আর প্লেসের নামটা বললাম। আমার কি হয়ে গেল, আমার হচ্ছে একটা সেন্টেন্স হয়ে গেল। এটা করার জন্য আমাদের কিন্তু খুব বেশি ডিফিকাল্ট সেন্টেন্স স্ট্রাকচার বা হচ্ছে খুব বেশি ডিফিকাল্ট কিন্তু মানে খুব ডিফিকাল্ট গ্রামার কিন্তু জানা লাগতেছে না, ঠিক আছে। আমাদের হচ্ছে যে কোনো স্ট্রাকচার মুখস্থ করা লাগতেছে না, কিছু না, জাস্ট প্র্যাকটিস করলেই এরকম ছোট ছোট সেন্টেন্স গুলো কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত তো গেল। এরপর দিয়ে আমরা চলে আসি কোথাও ছিল বোঝানোর ক্ষেত্রে। ধরে নেন কেউ বা কোনো কিছু কোথাও ছিল, অর্থাৎ পাস্টের কথা বলতেছি। ইন দ্যাট কেস আমরা কি ব্যবহার করি, ইন দ্যাট কেস আমরা হচ্ছে ওয়াজ অথবা ওয়ার কে ব্যবহার করি। ফর এক্সাম্পল আমি বলতে চাচ্ছি যে আমি স্কুলে ছিলাম, আমি কইছিলাম আমি স্কুলে ছিলাম, তো আমার এখানে সাবজেক্ট হচ্ছে আই, আই এর সাথে ওয়াজ বসে, তারপরে হচ্ছে প্রিপোজিশন এখানে ইন আছে, কোথায় ছিলাম, প্লেসের নাম স্কুল, আই ওয়াজ ইন স্কুল, আমি স্কুলে ছিলাম। আচ্ছা, এরপর দিয়ে ধরে নেন এখানে হচ্ছে যে এটা এটা ভুল আছে, এটা ওয়্যার হবে না, এটা ওয়াজ হবে। তো বললাম যে সে, ধরে নেন সে হচ্ছে যে করিডোরে ছিল, কথার কথা সে করিডোরে ছিল, তাহলে কি বলবো, হি ওয়াক ইন দ্য করিডোর, সে করিডোরে ছিল। দেখেন কিছু পারি আর না পারি আমার কিন্তু সেন্টেন্সটা তৈরি করা হয়ে গেল।
এরপর দিয়ে ধরে নেন আমি বলতে চাচ্ছি কোন একটা সেন্টেন্স, একটা র্যান্ডম সেন্টেন্স, হ্যাঁ, কেউ কোনো জায়গায় ছিল বুঝতে বলতে চাইলাম যে আমার বন্ধুরা, কথার কথা, আমার বন্ধুরা আমার সাথে ছিল। আমার বন্ধুরা আমার সাথে ছিল, একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট দেখেন সাবজেক্টটা কি, সাবজেক্টটা আমার বন্ধুরা, আমার বন্ধুরা মানে কি মাই ফ্রেন্ডস, ঠিক আছে, মাই ফ্রেন্ডস। তো মাই ফ্রেন্ডসটা কি প্লুরাল, প্লুরাল হলে কি হবে, প্লুরাল সাথে ওয়ার বসে, মাই ফ্রেন্ডস ওয়ার কই ছিল, আমার সাথে ছিল। সাথে এখানে হচ্ছে প্রিপোজিশনটা কি, সাথে, সাথে ইংলিশ কি উইথ, প্রিপোজিশনের ক্লাসে আমরা দেখেছিলাম মাই ফ্রেন্ডস ওয়ার উইথ। এখন দেখেন জায়গাটার না, জায়গাটা কিন্তু এখন এই যে আমার সাথে ছিল, তার মানে জায়গাটা বলতে গেলে আমি, ঠিক আছে, বা এখানে প্লেস হিসাবে আমি কাজ করতেছি, আমার সাথে ছিল, তাহলে এটা কি হবে, মি, অর্থাৎ সাবজেক্টের অবজেক্ট ফর্ম, ঠিক আছে, মি। তো দেখেন আমার কিন্তু সেন্টেন্স হয়ে গেল, মাই ফ্রেন্ডস ওয়্যার উইথ মি, আমার বন্ধুরা আমার সাথে ছিল। এরপর দিয়ে হচ্ছে আমি বললাম আরো একটা কথা, ধরে নেন আমি বললাম যে বিড়ালটা রান্নাঘরে ছিল, হয়েছিল বিড়ালটা রান্নাঘরে ছিল, তো আমার সাবজেক্ট থেকে সাবজেক্টটা হচ্ছে বিড়ালটা, দ্য ক্যাট, ঠিক আছে, ক্যাট। যেহেতু দ্য ক্যাট সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমি কি করবো, ওয়াজ অথবা ওয়্যার থেকে ওয়াজ ক্যান, ক্যাট ওয়াজ কোথায় ছিল, কিচেনে ছিল বা রান্নাঘরে ছিল, দ্য ক্যাট ওয়াজ ইন, এরপর দিয়ে হচ্ছে যে আমার এখানে বলছিলাম দ্য কিচেন, সে কই ছিল, সে কিচেনে ছিল। তো দেখেন এটার মাধ্যমে আমাদের কি হয়ে গেল, আমাদের হয়েছে যে অ্যামিজারের একটা ব্যবহার আমরা দেখলাম, যে কোথাও আছে বা ছিল বোঝানোর ক্ষেত্রে আমরা কিভাবে করে থাকি, এভাবে করে থাকি, কোথাও আছে বোঝানোর ক্ষেত্রে সাবজেক্ট, অ্যামিজার, প্রিপোজিশন এবং হচ্ছে প্লেসের নাম। এটা হচ্ছে একদম সহজে বোঝার জন্য, কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ওই সাবজেক্ট প্লাস ওই প্লাস মাইনাস যোগ বিয়োগ এগুলো আমি দেখাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, যেমন কিনা হচ্ছে যে সে করিডোরে ছিল, সরি সে করিডোরে আছে, হি ইজ ইন দ্য করিডোর, তারা মাঠে ছিল, দে ওয়্যার ইন দ্য ফিল্ড, ঠিক আছে, এরকম করে করে আমরা হচ্ছে এর ব্যবহারটা দেখলাম কোথাও আছে বা ছিল বোঝানোর ক্ষেত্রে। এখন আমরা হচ্ছে আজকে কিন্তু আমরা এটা করব না, ঠিক আছে, এটা করব না, কারণ এটা টেন্সের পরে বা টেন্সের আগেই করব, এগুলো যেটা টেন্স রিলেটেড এগুলো পরে করব, এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স, ঠিক আছে, একটু অ্যাডভান্স, তো সেগুলো এখন করব না। এগুলো হচ্ছে মিড লেভেলের আর কি, আমরা এখন হচ্ছে জিরো লেভেলে আছি, যে কিছু পারি না ইংলিশ, এই লেভেলে আছে। তো যাই হোক, আমাদের হচ্ছে 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হচ্ছে অবস্থা বা পরিচয় বোঝানোর ক্ষেত্রে, কি করার ক্ষেত্রে, অবস্থা অথবা পরিচয় বোঝানোর ক্ষেত্রে। যেমন কিনা আমি বলি না যে আমি একজন স্টুডেন্ট, তারা হচ্ছে খেলোয়াড়, তারপর দিয়ে হচ্ছে যে সে হচ্ছে একজন ফ্রিল্যান্সার। তো এই জিনিসগুলো অবস্থা অথবা পরিচয় বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। চলেন দেখি কিভাবে আমরা এগুলোর ব্যবহারটা করে থাকি। এটা আরো সহজ, জাস্ট আমার এখানে তো আছে সাবজেক্ট আছে, অ্যামিজার আছে, এবং আমাদের আইডেন্টিটি, আই স্টেট বা কন্ডিশন, ঠিক আছে, 3 ভাবে কিন্তু বলা হয়। যেমন ধরে নেন আমি বলতে চাচ্ছি যে, কথার কথা আমি বলতে চাচ্ছি যে আমি একজন টিচার, অর্থাৎ আমি আমার আইডেন্টিটি দিতে চাচ্ছি, তাহলে আমি কি করব, খুব সহজ, এখানে তো আমার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের সাথে আছে এম, আমার এরপর দিয়ে হচ্ছে আমার পরিচয়, আর টিচার, আই এম আর টিচার। এরপর দিয়ে ধরে নেন আমি বলতে চাচ্ছি যে তুমি একজন বিজনেসম্যান, তুমি একজন কি, তুমি একজন বিজনেসম্যান, তাহলে আমি কি বলবো, জাস্ট এখান থেকে সাবজেক্টটাকে পিক করলাম, ইউ, তারপর দিয়ে এখানে সেটা আমার আছে আর, এরপর দিয়ে আছে বিজনেসম্যান, ইউ আর আ বিজনেসম্যান। এরপর দিয়ে আমি ধরে নেন বলতে চাইলাম যে আমার ভাই একজন হচ্ছে, কথার কথা, আমার ভাই হচ্ছে একজন সায়েন্টিস্ট, ঠিক আছে, একজন বিজ্ঞান, আমার ভাই একজন বিজ্ঞান, তাহলে আমি কি বলতে পারি, আমার সাবজেক্ট থেকে, আমার সাবজেক্ট এখানে হচ্ছে আমার ভাই, অর্থাৎ মাই ব্রাদার, মাই ব্রাদার। আচ্ছা, তো এখানে সাবজেক্ট থেকে, সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটার সাথে কি আসবে, এটার সাথে আমার ইজ আছে, নো ডাউট। তো মাই ব্রাদার, এরপর দিয়ে তার আইডেন্টিটি কি, তার আইডেন্টিটি হচ্ছে সায়েন্টিস্ট, আমি হচ্ছে এখানে তার বসে দিলাম মাই ব্রাদার ইজ একজন সায়েন্টিস্ট, তাই না, মাই ব্রাদার ইজ আ সায়েন্টিস্ট, মাই ব্রাদার ইজ আ সায়েন্টিস্ট। দেখেন সিম্পল ভাবে হয়ে গেল, মাই ব্রাদার ইজ আ সায়েন্টিস্ট। জাস্ট যে কোনো আইডেন্টিটি বোঝানোর ক্ষেত্রে আমরা এই ফরম্যাটে বানায় ফেলতে পারি, খুব বেশি ডিফিকাল্ট কিছু হবে না। আচ্ছা, আজকের ক্লাসের পরে আমরা একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জিনিসগুলো দেখবো, ঠিক আছে।
অর্থাৎ ওই যে আমি বারবার বলতেছি না যে এখানে তোর কোনটা বসবে রিলেভেন্ট, এই জিনিসগুলো আমরা একটু দেখবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেড। অর্থাৎ প্লুরাল আইডেন্টিফাই করা, তারপর দিয়ে হচ্ছে যে সিঙ্গুলার আইডেন্টিফাই করা, এই জিনিসগুলো নিয়ে একটু আমরা পড়বো আজকে। কারণ যারা স্পেশালি আইএলটিএস এর ক্যান্ডিডেট তারা হচ্ছে যে হিউজ পরিমাণে ভুল করে বসে থাকে, সাবজেক্ট ভার্ব আইডেন্টিফাই করতে পারে না, যার কারণে হচ্ছে যে রাইটিং মডিউলে মার্কস কম আসে। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা বড় ধরনের সমস্যা। অনেক কিছু দেখবেন দেখতে অনেক ইজি মনে হলো, বাস্তবে কিন্তু একটু কমপ্লিকেটেড হয়ে থাকে। এগুলো কিছু দেখবো আজকে, কিছু অ্যাডভান্স জিনিস দেখবো যেগুলো সাধারণত যারা আইএলটিএস এর ক্যান্ডিডেট তাদের কাজে আসবে। তো যাই হোক, মাই ব্রাদার ইজ এ সায়েন্টিস্ট, এরপর দিয়ে বুঝাতে চাচ্ছি যে কারোর একটা পরিচয় আগে ছিল। এখন দেখেন, এটা আমি কি বললাম যে আমার ভাই একজন সায়েন্টিস্ট, এটা কিন্তু বর্তমান পরিচয়। এমনও হতে পারে যে তার পাস্টের পরিচয় এটা হতে পারে যে সে আগে সায়েন্টিস্ট ছিল, যে আমার ভাই একজন সায়েন্টিস্ট ছিল, বা আমার ভাই আগে একজন টিচার ছিল, বা আমি আগে একজন ফ্রিল্যান্সার ছিলাম, আমি একজন অফিসার ছিলাম। তো কোনো কিছু ছিল বোঝানোর ক্ষেত্রে মানে আইডেন্টিটি যদি পাস্টের হয় তাহলে আমরা কোন ফরম্যাট ইউজ করি? আমরা জাস্ট সেম জায়গাতে এম এর জায়গায় ওয়াজ ওয়্যার ব্যবহার করি। যেমন কথার কথা আমি বলতে চাচ্ছি যে আমি একজন স্টুডেন্ট ছিলাম, পাস্টে ছিলাম, কি বলবো? আই ওয়াজ আর স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম। তারপর দিয়ে আমি বলতে চাইলাম যে তারা টিচার ছিল। ঠিক আছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি কিছু মানুষকে দেখলেন, আপনি বললেন যে তারা টিচার ছিল। কিভাবে বলবেন? সাবজেক্ট থেকে তারা, দে। আচ্ছা, দের সাথে কি বসে? দের সাথে আমাদের ওয়ার বসে, কারণ দে তো হচ্ছে ট্রু, দে ওয়ার। আচ্ছা, তো দেখেন তারা কি ছিল? তারা টিচার ছিল, শিক্ষক ছিল। ঠিক আছে, টিচার। এখানে কিন্তু আমি টিচার বসাচ্ছি না, টিচার বসাচ্ছি। কারণ কি? কারণ মাল্টিপল, একাধিক হলে অ্যাস বসে। ঠিক আছে, দে ওয়ার টিচার্স, তারা টিচার ছিল। তো এই আর কি। এবার চলেন আরো একটা জিনিস, এখানে তো আমরা হচ্ছে শুধুমাত্র পরিচয় বুঝলাম, আইডেন্টিটি, তাই না? আপনি তো আপনার স্টেট বা আপনার কন্ডিশনও বুঝাতে পারেন, যেমন আমি এখন খুশি, বা আমি এখন অনেক দুঃখী, বা আমি অনেক বা অনেক ঘুম আসতেছে, আমি অনেক টায়ার্ড। ঠিক আছে, আপনার স্টেট বা আপনার কন্ডিশন বুঝাতে চান, সেম প্রসেসে তখন কি করবেন? আপনি জাস্ট আপনার আইডেন্টিটির জায়গায় আপনার স্টেটটা বা কন্ডিশনটা বুঝাবেন। ফর এক্সাম্পল আমি যদি একটু লিখি, আচ্ছা, ফর এক্সাম্পল আমি আমার কন্ডিশনটা লিখতে চাচ্ছি যে আমি অনেক টায়ার্ড, তাহলে কি বলবো? আই। এরপর আইয়ের সাথে তো ডেফিনেটলি আমাদের এম আসতেছে, এটা তো কোনো ডাউট নাই। আচ্ছা, আমি বলতে চাইলাম আমি অনেক টায়ার্ড, আই এম টায়ার্ড। আমি কি? আমি হচ্ছে টায়ার্ড। দেখেন আমার সেন্টেন্স কিন্তু বানানো হয়ে গেল, কিছু করা লাগে না, আমি জাস্ট বক্সটা ফলো করছি, বক্স অনুযায়ী আমার কিন্তু সেন্টেন্স হয়ে গেল। তারপর দিয়ে আমি বলতে চাচ্ছি যে সে অনেক সুন্দর। সে কি? সে অনেক সুন্দর। কি বলবো? হি বা সি, এটাই হোক। এদের সাথে হি বা সি এর সাথে যদি ইজ আছে, হি ইজ প্রিটি, সে অনেক সুন্দর। তারপরে আমি বললাম সে অনেক টায়ার্ড, হি ইজ এক্সহস্টেড বা টায়ার্ড। ঠিক আছে, তারপরে আমি বললাম যে আমরা অনেক দুঃখী, উই আর স্যাড। দেখছেন আমাদের হচ্ছে যে সিম্পল সিম্পল সেন্টেন্স গুলো বানানো কিন্তু যথেষ্ট সহজ। আবার এখানেও কিন্তু সেম, ধরে নেন কেউ অনেক খুশি ছিল, তাহলে কি বলতে পারে? যে হি ওয়াজ হ্যাপি। জাস্ট কিছু করিনি, আমি জাস্ট ফলো করে আসতেছি, ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলাইতেছি, আমার সেন্টেন্স হয়ে যাচ্ছে। তারপরে আমি বললাম যে তারা অনেক টায়ার্ড ছিল, দে ওয়ার টায়ার্ড, তারা টায়ার্ড ছিল। এরপর দিয়ে আমি বলতে চাচ্ছি যে তুমি অনেক আহ সুন্দর ছিলা, ইউ ওয়ার প্রিটি, তুমি সুন্দর ছিলা। তো দেখেন আমার কি হলো, জাস্ট ফলো করাতে আমার সেন্টেন্সটা কিন্তু তৈরি হয়ে গেল। আচ্ছা, এখানে তো কিছু শর্ট ফর্ম দেওয়া আছে যেগুলো আমরা হচ্ছে ব্যবহার করে থাকি। আচ্ছা, তো আই হোপ আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এগুলো কি ছিল? এগুলো ছিল আমাদের হচ্ছে পজিটিভ সেন্টেন্স, অর্থাৎ কোনো কিছু, ঠিক আছে, কোথাও কোনো কিছু আছে বোঝানোর ক্ষেত্রে বা কোনো কিছু ছিল বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে, কারো বর্তমান আইডেন্টিটি এটা আছে বোঝানোর ক্ষেত্রে। কিন্তু নেগেটিভ সেন্টেন্স তো হতে পারে যে আমি এখানে নাই, বা আমি ওইখানে ছিলাম না। ঠিক আছে, কোনো কিছু ছিল না বা কোনো কিছু নাই, এগুলো বোঝানোর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যে কোনো নেগেটিভ সেন্টেন্স বানানোর ক্ষেত্রেই সচরাচর এই যে অক্সিলারি ভার্ব গুলো থাকে, যে কোনো অক্সিলারি, শুধু টু বি না, অক্সিলারি ভার্ব গুলোর সাথে জাস্ট নট যুক্ত হয়। ঠিক আছে, একটু দেখি আমি। তো নট যুক্ত হলে আমরা হচ্ছে এগুলোর কিছু শর্ট ফর্ম থাকে, যেমন আই এর সাথে তো এন ব্যবহার হয়, তাই না?
এম এর সাথে যখন নট যুক্ত হয় তাহলে এম নট শর্ট ফর্মে হয় এন্ট, ঠিক আছে। ইজ এর সাথে নট লাগলে ইজ নট বা ইজ এন্ট, আর এর সাথে নট লাগলে আর নট বা আর এন্ট, ঠিক আছে। এগুলো আমরা জানি, এগুলো খুবই সাধারণ। তো এখানের ভিতরে আমাদের আহামরি কিছুই না, জাস্ট নট যুক্ত হবে। যেমন কিনা আমি বললাম, আমি ধরে নেন বলতে চাচ্ছি যে আমি স্কুলে নাই। আমি কি বলতে চাচ্ছি? আমি স্কুলে নাই। একটু আগে আমি বলছি যে আমি স্কুলে আছি, এখন আমি বলতে চাচ্ছি আমি স্কুলে নাই। কি করব? কিছু করা লাগবে না, জাস্ট এদের সাথে নট যোগ করে দিব। আই এম নট, ঠিক আছে। আমি স্কুলে নাই, আই এম নট ইন দ্য স্কুল, আমি স্কুলে নাই। তারপর দিয়ে বলতে যাচ্ছি তুমি তো অফিসে নাই। কি বলবো? ইউ আর নট ইন দা অফিস। আচ্ছা, এখানেও সেম বলতে যাচ্ছি যে বিড়ালটা কিচেনে নাই। ক্যাট, সরি, কিচেনে ছিল না, বিড়ালটা কিচেনে ছিল না, কারণ ওয়াজ ওয়ার তো পাস্টের কথা, তাই না? ওয়াজ নট, দ্য ক্যাট ওয়াজ নট ইন দ্য কিচেন, বিড়ালটা কিচেনে ছিল না। জাস্ট কিছু করি নাই, শুধুমাত্র বক্সটা ফলো করছি, আমার সেন্টেন্স তৈরি হয়ে গেছে। এখানের ক্ষেত্রে সেম, ধরে নেন আমি বলতে চাচ্ছি যে আমি একজন স্টুডেন্ট না। আই এম নট, এখানে নট করতে হবে, আই এম নট আ স্টুডেন্ট। তারপরে আমি বললাম যে আমি টায়ার্ড না, আই এম নট টায়ার্ড বা আই এম নট এক্সহস্টেড, ঠিক আছে। বলতে চাইলাম তারা খুশি ছিল না, দে ওয়ার নট হ্যাপি, দে ওয়ার নট হ্যাপি বা দে ওয়ার নট টায়ার্ড, যেটাই বলে। সো এখানে এটা হচ্ছে যে আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। কিছু উদাহরণ আমাদের এখানে দেওয়া আছে, উই আর প্লেয়ার্স, উই আর নট প্লেয়ার্স, হি ইজ স্যাড, হি ইজ নট স্যাড, সবকিছু সেম প্যাটার্ন ফলো করতেছে। তো যাই হোক, আমরা তো হচ্ছে যে আজকে এতটুকু পর্যন্ত সেন্টেন্স গুলো বলা শিখলাম, ঠিক আছে। এখন আমাদের কিন্তু কোশ্চেন করা লাগবে, তাই না? শুধু সেন্টেন্স বললেই তো হবে না যে আমি স্কুলে আছি, শুধু তো সেন্টেন্স বললেই হবে না, আমাদের তো কোশ্চেন করা লাগবে যে আমি কই আছি, বা তুমি স্কুলে আছো বললাম, কোশ্চেন করা লাগবে যে তুমি কই আছো। তো কোশ্চেন গুলো আমরা কিভাবে করে থাকি, ওইগুলো হচ্ছে যে অনেকটা সহজ। চলেন আমরা হচ্ছে এদের ব্যবহার করে বা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর ব্যবহার করে কোশ্চেন করা শিখবে, হ্যাঁ? আচ্ছা, তো দেখেন একটু মনে রাখা ভালো যে এদের আমরা টোটাল কত প্রকারের ব্যবহার দেখছিলাম। একটা হচ্ছে যে কোথাও আছে বা ছিল বোঝানোর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে যে অবস্থা বা পরিচয় বা স্টেট বা কন্ডিশন বা আইডেন্টিটি বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। তো চলেন কোশ্চেন করা যায়। প্রথমটা কি ছিল? আচ্ছা, বাই দ্য ওয়ে, তার আগে হচ্ছে আমাদের একটা বেসিক একটু আলোচনা করতে হবে। প্রশ্ন, হ্যাঁ, কোশ্চেন। টোটালি আমাদের কোশ্চেন কয় প্রকারের আছে, বা যে কোনো ভাষাতে বলেন কোশ্চেন কয় প্রকারের হয়, টোটাল কয় টাইপের হয়, আপনারা কি জানেন? আর জানলে হচ্ছে যে কমেন্ট মানে ইয়েতে জানেন, মেসেজ বক্সে জানেন, আমি দেখবো। দেখি আপনারা হচ্ছে অ্যান্সার করেন তো, কোশ্চেন কয় টাইপের হয়, মানে টোটালি ধরনের কোশ্চেন করা যায়। ওকে, বলেন তো কয় প্রকারের কোশ্চেন আছে আমাদের? আচ্ছা ঠিক আছে, কে যেন হাত তুলছেন? দুই টাইপের কোশ্চেন আছে। আচ্ছা, দাঁড়ান আমি হচ্ছে আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিই, হ্যাঁ। ওকে, আপনারা এখন হচ্ছে আনমিউট করতে পারবেন। বলেন তো কোশ্চেন কয় প্রকারের? ভাইয়া দুই প্রকার। দুই প্রকারের। আচ্ছা, কি কি প্রকারের বলেন তো? ইয়েস নো কোশ্চেন আর ইনফরমেটিভ কোশ্চেন। ইয়েস নো, আর একটা ইনফরমেটিভ। আপনার নাম কি? পুষ্পা। আপনি কি আমার আগের স্টুডেন্ট? জি ভাইয়া, ওকে, এক্সপার্ট আইটি পার্কের স্পোকেন বেস টু। ওকে, বুঝতে পারছি, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে একটু আনমিউট করে ফেলেন, আমরা হচ্ছে যে অ্যান্সার পেয়ে গেছি। সো আমাদের হচ্ছে যে কোশ্চেন টোটালি হচ্ছে দুই প্রকারের, ঠিক আছে। কি কি টাইপের? প্রথমটা হচ্ছে আমাদের ইয়েস নো কোশ্চেন। কি টাইপের? যে কোনো ভাষাতে, ঠিক আছে, যে কোনো ভাষাতে আমাদের হচ্ছে কোশ্চেন দুই প্রকারের, একটা হচ্ছে ইয়েস নো, আর একটা হচ্ছে ইনফরমেটিভ। ইয়েস নো কোশ্চেন কোনগুলো? যে কোশ্চেন গুলোর অ্যান্সার হ্যাঁ বা নাতে দেওয়া যায়। যেমন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি ভাত খাইছেন, আপনি হ্যাঁ বা নাতে বলতে পারবেন যে হ্যাঁ বা না। আপনারা আমি জিজ্ঞেস করলাম আপনি কি স্টুডেন্ট, আপনি বলতে পারবেন হ্যাঁ অথবা না। এগুলো হচ্ছে আমাদের ইয়েস নো কোশ্চেন, যেগুলোর অ্যান্সার ইয়েস অথবা নোতে দেওয়া যায়। কিন্তু আরেক টাইপের কোশ্চেন আছে যেটা আপনি হ্যাঁ বা নাতে দিতে পারবেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি দিয়ে ভাত খাইছেন বা আপনি কই আছেন, তো আপনি কিন্তু এগুলোর অ্যান্সার হ্যাঁ বা নাতে দিতে পারবেন না।
এখানে আপনার কি করা লাগবে, আপনার হচ্ছে ইনফরমেশন অ্যাড করা লাগবে। তাহলে যে টাইপের কোশ্চেন গুলোতে আপনাকে অ্যান্সারে ইনফরমেশন অ্যাড করা লাগে, সেই টাইপের কোশ্চেন গুলোকে আমরা ইনফরমেটিভ কোশ্চেন বলে থাকি। আচ্ছা, তো তো বোঝা গেল। চলেন আমরা হচ্ছে এতটুকু তো বুঝলাম, এবার হচ্ছে আমরা একটু আগাই। হ্যাঁ, এই যে এম ইজ আর ইউজ করে ইয়েস নো কোশ্চেন করার ক্ষেত্রে, অর্থাৎ এই যে কোথাও আছে বা ছিল কিনা এগুলোকে কিন্তু ইয়েস নোতে জিজ্ঞেস করা যায়। যেমন কিনা তুমি কি স্কুলে আছো, বা তুমি কি বাসায় আছো, এগুলোর অ্যান্সার কি দেওয়া যায় যে হ্যাঁ বা না, ইয়েস নো কোশ্চেন। এগুলার ফরম্যাট একরকম, আর ইনফরমেটিভ কোশ্চেন করার ফরম্যাট আরেক রকম। আমরা হচ্ছে ইয়েস নো কোশ্চেনটা একটু দেখি। তো ইয়েস নো কোশ্চেন করার ক্ষেত্রে মানে কোথাও আছে কিনা কোথাও নাই জানতে চাইলে যে ইয়েস নো কোশ্চেন গুলো, এটা ফরম্যাটটা কিন্তু হচ্ছে কিছুটা এরকম, যে আমাদের টু বি ভার্ব গুলো থাকবে সামনে, তারপরে থাকবে সাবজেক্ট, তারপর দিয়ে থাকবে প্রিপোজিশন, এরপর দিয়ে থাকবে প্লেসের নাম। ঠিক আছে, ধরে নেন আমি জানতে চাচ্ছি যে তুমি স্কুলে আছো কি না। এটা কিন্তু আছে বা ছিল দুটোটার ক্ষেত্রে আলাদাভাবে লিখি না, এর আগে আলাদা ছিল, যেমন কিনা আছে এক জায়গায় ছিল, সরি, আছে এক জায়গায় আর ছিল আরেক জায়গায়, কিন্তু এখানে কিন্তু আছে ছিল দুটোটা একসাথে লিখে ফেলছে। হ্যাঁ, তো দেখেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্কুলে আছো, তুমি কি স্কুলে আছো, কি করবো দেখেন সাবজেক্টটাকে তুমি, তুমির সাথে কে বসে, তুমির সাথে হচ্ছে যে আমার বসে হচ্ছে যে আর, তাই না, আর ইউ প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশনটা কি, প্রিপোজিশনটা হচ্ছে আমার ইন বা স্কুলে থাকা। ঠিক আছে, বা আপনার নেসেসারি প্রিপোজিশন আপনি ব্যবহার করবেন। আর ইউ ইন, ওই জিজ্ঞেস করতে যাচ্ছি স্কুল, আর ইউ ইন দ্য স্কুল, আর ইউ ইন দ্য স্কুল, এটা গেল আর কি একটা ব্যাপার। তারপর দিয়ে আমি হচ্ছে যে জিজ্ঞেস করতে চাচ্ছি যে তুমি কি রুমে ছিলা, ফার্স্টের কথা, তুমি কি রুমে ছিলা। সাবজেক্ট হচ্ছে ওয়্যার, ওয়্যারের সাথে কে বসে, ওয়্যারের সাথে হচ্ছে যে ওয়্যার বসে। ঠিক আছে, ছিলোর ক্ষেত্রে কিন্তু ওয়াজ হবে ওয়্যার বসে। তো ইউর সাথে কে বসে, ইউর সাথে বসে ওয়্যার, ওয়্যার ইউ, কোথায় জানতে চাচ্ছি রুমে ছিল কিনা, ওয়্যার ইউ ইন দ্য রুম, তুমি কি রুমে ছিলা। এরপর দিয়ে আমি জিজ্ঞেস করতে যাচ্ছি যে আহ কথার কথা, বিড়ালটা কি বক্সের ভিতরে আছে, বিড়ালটা কি বক্সের ভিতরে আছে। তো দেখেন সাবজেক্টটা কি আমার এখানে, সাবজেক্টটা আমার হচ্ছে যে বিড়ালটা। তো সাবজেক্টটা হচ্ছে আমি সাবজেক্টের জায়গাতে লিখি, সাবজেক্ট হচ্ছে বিড়ালটা, দ্য ক্যাট, সাবজেক্ট হচ্ছে বিড়ালটা, দ্য ক্যাট। তো ক্যাটটা কি থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে কে বসে, ওয়াজ বসে, তাই না। আচ্ছা, আছে নাকি ছিল, আমি জিজ্ঞেস করলাম আছে কি না। ঠিক আছে, তাহলে আছে বোঝানোর ক্ষেত্রে এম ইজ আর যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে আমার এখানে বসবে ইজ, বসালাম ইজ, ইজ। প্রিপোজিশন, বক্সের ভিতর, ইনসাইড, কই বোঝানোর চেষ্টা করতেছি, প্লেসটা কই, প্লেসটা হচ্ছে বক্স। তো কি হলো, ইজ দ্য ক্যাট, ইজ দ্য ক্যাট ইনসাইড দ্য বক্স, বিড়ালটা কি বক্সের ভিতরে, আমার কিন্তু সেন্টেন্স তৈরি হয়ে গেল, মানে কোশ্চেনটা তৈরি হয়ে গেল। এরপর দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি হলিডেতে ছিলা, মানে তুমি কি ছুটিতে ছিলা। তাহলে দেখেন সাবজেক্ট থেকে, সাবজেক্ট হচ্ছে ইউ, ছিলা পাস্ট, পাস্ট মানে কি ওয়াজ অথবা ওয়্যার, ইউর সাথে কি বসে, ইউর সাথে হচ্ছে ওয়্যার বসে, ওয়্যার, ওয়্যার ইউ হলিডেতে থাকা। ঠিক আছে, প্রিপোজিশনটা হচ্ছে অন। এরপর দিয়ে জায়গার নাম কি, হলিডে, মানে জায়গা হিসেবে যেটা কাজ করতে হচ্ছে হলিডে। তো কি হয়ে গেল, আমার কোশ্চেন হয়ে গেল ওয়ার ইউ অন হলিডে, তুমি কি হলিডেতে ছিলা। এতে আমার কি হয়ে গেল, এতে হচ্ছে যে আমার কোনো কিছু আছে বা ছিলর ক্ষেত্রে ইয়েস নো কোশ্চেন কিভাবে করতে হয় আমি দেখে ফেলছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এক মিনিট। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন তো আমরা দেখলাম, ঠিক আছে, ইনফরমেটিভ কোশ্চেন। এখন আপনি জিজ্ঞেস করলেন যে বিড়ালটা কি বক্সের ভিতরে ছিল, বা বিড়ালটা কি বক্সের ভিতরে আছে, আপনি ধরে নেন একজনকে জিজ্ঞেস করলেন বিড়ালটা কি বক্সের ভিতরে আছে, সে বলল ইয়েস, সরি, সে বললো যে নো, দ্য ক্যাট ইজ নট ইনসাইড দ্য বক্স। ঠিক আছে, এরপর আপনি জানতে চাইলেন তাহলে বিড়ালটা কই আছে, অর্থাৎ আপনি এখানে একটা ইনফরমেটিভ কোশ্চেন করতে যাচ্ছেন।
যে কোশ্চেনের অ্যান্সারে সে একটা ইনফরমেশন দিবে। ইনফরমেটিভ কোশ্চেন গুলো আমরা কিভাবে করি আছে বা ছিল বোঝানোর ক্ষেত্রে তেমন কিছু করি না, জাস্ট এই ফরম্যাটটা ব্যবহার করি। ওয়ারটা সামনে বসাই, টু বি ভার্ব গুলো, তারপরে হচ্ছে যে সাবজেক্টটা। ঠিক আছে, ধরে নেন আমি জানতে চাচ্ছি বিড়ালটা কোথায় আছে। কথার কথা, বিড়ালটা কোথায় আছে। কি করবো, জাস্ট এখান থেকে ওয়ার নিব। ঠিক আছে, ওয়ার। আচ্ছা, এরপর দিয়ে সাবজেক্ট থেকে, সাবজেক্ট হচ্ছে বিড়াল, তো বিড়ালের জন্য হচ্ছে যে ইজ ব্যবহার হবে, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার, ওয়ার ইজ। সাবজেক্ট থেকে, সাবজেক্ট হচ্ছে বিড়াল, দ্য ক্যাট, ওয়ার ইজ দ্য ক্যাট। দেখেন আমার কিন্তু বানানো হয়ে গেল, তাই না? আমার হচ্ছে খুব ইজিলি এটা বানানো হয়ে গেল, ওয়ার ইজ দ্য ক্যাট। তারপর দিয়ে আমি যে জানতে চাইলাম যে আমি কোথায় ছিলাম। আমরা যে না যে আমি কই ছিলাম, বা জিজ্ঞেস করলাম ধরে নেন তুমি কই ছিলাম, কোথায় কথা তুমি কই ছিলাম, কিভাবে বানাবো? জাস্ট ওয়ার্ডটা নিব, পাস্ট, তাই না? পাস্টের ক্ষেত্রে তো ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার দিয়ে কিছু একটা নিব। সাবজেক্ট থেকে, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউর সাথে কাকে নিব? ওয়ার, বসে দিই। ওয়ার, ওয়ার ইউ, তুমি কোথায় ছিলা। কিছু করিনি, জাস্ট একটা বক্স অনুযায়ী ফলো করতে আমার সেন্টেন্স হয়ে গেছে, তুমি কই ছিলা, ওয়ার ওয়ার ইউ। তারপর দিয়ে আমি জানতে চাইলাম যে তারা কোথায় আছে, কি করব? আমি হচ্ছে যে এখানে তো ওয়ারটাকে তো নিচ্ছি, ওয়ার আসবে, ওয়ার। সাবজেক্টটাকে, সাবজেক্টটা হচ্ছে যে দে, ঠিক আছে, দে। তো সরি দে, তারা কোথায় আছে, ঠিক আছে। তো আছের জন্য এম ইজ আর ওয়াজ, সরি এম ইজ আর, আর দে এর জন্য আর ওয়ার আর দে। আমার কাজ শেষ। আমি কি করলাম, আমি হচ্ছে যে সেন্টেন্সটা ইজিলি বানায় ফেললাম, ওয়ার আর দে, তারা কোথায় আছে। আচ্ছা, তো এটা তো গেল হচ্ছে যে মানে জেনারেল কথা, যে সে কই আছে, সে কই ছিল, তুমি কই আছো, তুমি কই ছিলা, এরকম টাইপের সেন্টেন্স বানানো। আমরা মাঝে মধ্যে স্পেসিফিক জায়গা জানতে চাই না, যে সে বাসার ভিতরে কই আছে, বা সে কুমিল্লার কই আছে, বা সে বাংলাদেশের কই আছে। ঠিক আছে, আপনি ধরে নেন আমাকে জিজ্ঞেস করলেন যে বইটা কই আছে, আমি বললাম বইটা আমার বাসায় আছে। তারপর কি আপনি কিন্তু জানতে চাইতে পারেন স্পেসিফিক জায়গাটা, যে বাসার মধ্যে কই আছে, আরেকটু এক্সটেন্ডেড কোশ্চেন। হ্যাঁ, তখন আমরা হচ্ছে কি করি, তখন আমরা হচ্ছে এইভাবে জিজ্ঞেস করি যে হোয়ার, এটা সেম জিনিসটাই। এই দেখেন এতটুকু পর্যন্ত কিন্তু সেম, শুধুমাত্র এখানে প্রিপোজিশন আর প্লেস এর নামটা যুক্ত হচ্ছে। ঠিক আছে, যেমন আপনি আমাকে জিজ্ঞেস করতে চাইলেন যে সে অফিসের কোথায় আছে। কথার কথা, সে অফিসের কই আছে, কি করব? ওয়ার ইজ হি ইন দ্য অফিস, ওয়ার ইজ হি ইন দ্য অফিস, সে অফিসের কোথায় আছে। তারপরে আমি জানতে চাইলাম যে তুমি রুমের কোথায় ছিলা। কথা ধরে নেন আপনি হচ্ছে রুমে ঢুকলেন, ঠিক আছে, রুমে হচ্ছে কাউকে খোঁজার জন্য ঢুকলেন, ভিক্ষা পাইলেন না, এরপর দিয়ে আপনার জিজ্ঞেস করলেন যে ওয়ার ওয়ার ইউ, এই স্ট্রাকচারে জিজ্ঞেস করলেন যে ওয়ার ওয়ার ইউ, তুমি কই ছিলা। এর ভিতর দিয়ে হচ্ছে যে সে এই স্ট্রাকচারে অ্যান্সার দিল যে আই ওয়াজ ইন দ্য রুম, আই ওয়াজ ইন দ্য রুম, আমি রুমের ভিতরে ছিলাম। তারপরে আপনারা জিজ্ঞেস করলেন আমি তো রুমে ঢুকছিলাম বাট তোমার দেখিনি, তুমি রুমের কোথায় ছিলা। এরপর দিয়ে কোশ্চেন হলো যে তুমি রুমের কোথায় ছিলা। তখন স্ট্রাকচারটা কেমন হতে পারে? ওয়ার ওয়ার ইউ ইন দ্য রুম, ওয়ার ইউ ইন দ্য রুম, তুমি রুমের কোথায় ছিলা। সো এগুলা অত্যন্ত সহজ একটা জিনিস, বা হচ্ছে যে আমাদের খুবই ইজি ব্যাপার স্যাপার। আপনি যদি হচ্ছে যে পিডিএফ গুলো পড়েন, সবগুলো পিডিএফ আমার হাতে বানানো, তো হচ্ছে যে আপনাদের জন্য কিন্তু খুব বেশি ইজি হবে না। ঠিক আছে, আপনি ইংলিশের কিছুই পারেন না, কিন্তু আপনি জাস্ট বক্স দেখে বানায় ফেলতে পারবেন। ঠিক আছে, আপনি ধরে নেন এর আগে কখনো হচ্ছে যে কোনো সেন্টেন্স বা কিছুই বানান নাই, ঠিক আছে, কিছুই পারেন না, আপনি ধরে নেন হচ্ছে যে কিছুই বানান নাই, বা হচ্ছে আপনি কিছুই পারেন না, আপনি জাস্ট হচ্ছে যে বাংলা তো পারেন, তাই না? বাংলা দেখে হচ্ছে বক্সটার দিকে তাকাবেন, আগে যাবেন। ঠিক আছে, ওয়ার বসেছেন, ইজ বসেছেন, ই বসেছেন, ইন বসেছেন, জায়গার নাম বসেছেন, কাজ হয়ে গেছে। তারপর দিয়ে হচ্ছে যে আপনি এইভাবে আগে যেতে পারবেন। এরপর দিয়ে আমরা হচ্ছে পরিচয় আছে কিনা দেখেন। আমরা হচ্ছে এর আগের বার দেখছিলাম যে এম ইজ আর ওয়াজ ওয়ার এর কিন্তু তিনটা ইউজ আছে, কোথায় আছে বা ছিল বোঝানোর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে অবস্থা বা পরিচয় বোঝানোর ক্ষেত্রে। ঠিক আছে, তো অবস্থা তো আমরা হচ্ছে জানতে চাইলাম, অবস্থার হচ্ছে ইয়েস নোটাও জানলাম, ইনফরমেটিভটাও জানলাম, কোশ্চেন দেখলাম, অ্যান্সার দেয়া শিখলাম। এখন হচ্ছে আমরা আইডেন্টিটিটা জানতে যাচ্ছি, কোশ্চেন করতে যাচ্ছি। আইডেন্টিটি আমরা এই পেজে কি করতেছি, এই পেজে কিন্তু আমরা কোশ্চেন করতেছি, জাস্ট অ্যান্সার করা এখানে ভিতরে শিখছি, এখন হচ্ছে কোশ্চেন করা শিখতেছি।
আচ্ছা, তো আইডেন্টিটি জানার ক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে করে থাকি, ধরে নেন আপনি, এটাও কিন্তু ইয়েস নো, আমরা জিজ্ঞেস করি না যে সে কি একজন স্টুডেন্ট, সে কি একজন টিচার, সে কি একজন ফ্রিল্যান্সার, সে কি একজন আইএলটিএস ক্যান্ডিডেট, এরকম জিজ্ঞেস করি না, মানে ইয়েস নো কোশ্চেন যেগুলোর অ্যান্সার হ্যাঁ বা নাতে আসবে, এগুলো আমরা কিভাবে করে থাকি? খুবই সিম্পল, আমরা হচ্ছে যে এই ফরম্যাটটা জাস্ট ফলো করে থাকি। দেখেন আপনি এই ফরম্যাট অনুযায়ী সেন্টেন্স বসান বা ওয়ার্ড বসান, আপনার সেন্টেন্স হয়ে যাবে এবং এটা কারেক্ট হবে, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। যাই হোক, তো ধরে নেন আপনি জানতে চাইলেন যে তুমি কি একটা স্টুডেন্ট, কথার কথা তুমি কি একটা স্টুডেন্ট। তো দেখেন সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউর সাথে কে বসে, ইউর সাথে আর বসে, তুমি কি একটা স্টুডেন্ট, কিন্তু বর্তমান এটা জানতে চাচ্ছি যে তার বর্তমান পরিচয়, ঠিক আছে, তুমি কি একটা স্টুডেন্ট। তো সাবজেক্ট হচ্ছে ইউ, ইউর সাথে আছে আর, আর ইউ আর স্টুডেন্ট, আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একটা স্টুডেন্ট। তারপরে দিয়ে ধরে নেন আমি জানতে চাইলাম যে আহ, সে কি একটা গেমার, মানে সে কি গেম খেলে, সে কি একটা গেমার। কি করবো, দেখেন সাবজেক্ট থেকে, সাবজেক্ট হচ্ছে হি বা শি, ধরে নেন কি, হির সাথে কে বসে, হির সাথে হচ্ছে যে ইজ বসে, ইজ হি আ গেমার, সে কি একটা গেমার। দেখেন আপনার কিন্তু সেন্টেন্স বানানো খুব ইজি, কোনো রুলস টুলস কিছু ফলো করা লাগতেছে না, জাস্ট বক্সের দিকে তাকিয়ে সেন্টেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর দিয়ে আপনি জিজ্ঞেস করতে চাইলেন সে কি একটা ফ্রিল্যান্সার ছিল, কথার কথা আপনি জানতে চাইলেন যে সে কি একটা ফ্রিল্যান্সার ছিল, আপনার কোশ্চেন হচ্ছে এরকম। কি করব, সাবজেক্ট থেকে, সাবজেক্টটা হচ্ছে, মানে সরি তার পরিচয়টা তো ফ্রিল্যান্সার, সাবজেক্ট থেকে, সাবজেক্ট হচ্ছে হি অথবা সি, হি অথবা সির সাথে কি আছে, অতীতের ক্ষেত্রে মানে ছিলর ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়্যার, আর হি অথবা সির সাথে আছে ওয়াজ, ওয়াজ হি আ ফ্রিল্যান্সার, সে কি একটা ফ্রিল্যান্সার ছিল। তো আমার কি হয়ে গেল, আমার হচ্ছে যে এগুলো ইয়েস নো কোশ্চেনে বানানো হয়ে গেল। এগুলার অ্যান্সার কিভাবে দিতে হয় আমরা কিন্তু দেখেছি যে ইয়েস, ইয়েস আই ওয়াজ, আই স্টুডেন্ট, সরি আই ওয়াজ আ ফ্রিল্যান্সার, বা হি ওয়াজ আ ফ্রিল্যান্সার, ঠিক আছে, এগুলোর অ্যান্সার দেওয়া শিখেছি, জাস্ট কোচিং করাটা শিখেছি। তো এটা তো হচ্ছে পরিচয়ের ক্ষেত্রে। এরপর দিয়ে হচ্ছে যে নির্দিষ্ট কোনো অবস্থায় আছে কিনা দোষ গুণ জানার জন্য, সেটাও আমরা কিন্তু জিজ্ঞেস করতে পারি সেম ফরম্যাটে, সেম ফরম্যাট, ঠিক আছে। এখানে আইডেন্টিটির জায়গায় আমাদের হচ্ছে যে তার স্টেজটা আছে, এটা আইডেন্টিটি না, এটা হচ্ছে স্টেজ বা তার বর্তমান কন্ডিশন। হ্যাঁ, জিজ্ঞেস করলাম যে তুমি কি অনেক টায়ার্ড কিনা, আমি কোশ্চেন করতে চাইলাম যে তুমি কি অনেক টায়ার্ড, কিভাবে কোশ্চেন করবো, দেখেন সাবজেক্টটাকে ইউ, ইউর সাথে আমার আসতেছে আর বর্তমান অবস্থা জানতে চাইছি, ঠিক আছে, তো বর্তমানের জন্য হচ্ছে এন, আর ইউ টায়ার্ড, এখানে কিন্তু আর্টিকেলটা কিন্তু ইফ নিডেড বা অপশনাল, আর ইউ টায়ার্ড, তুমি কি টায়ার্ড কি। তারপর দিয়ে আমি জানতে চাইলাম যে তুমি কি দুঃখী ছিলা কি, কথার কথা তার স্টেটটা জানতে চাচ্ছি, তার পাস্ট স্টেটটা জানতে চাচ্ছি যে সে দুঃখী ছিল কিনা, কি হবে, সে, আমার সাবজেক্ট হচ্ছে হি অথবা সি, ঠিক আছে, সরি কি বলছি, তুমি কি দুঃখী ছিলা কিনা, তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, ছিলা কিনা পাস্ট, পাস্টের জন্য ওয়াজ অথবা ওয়্যার, তাহলে ইউর জন্য আছে ওয়্যার, ওয়্যার ইউ স্যাড, তুমি কি দুঃখী ছিলা। তো কি হয়ে গেল, আমার হচ্ছে যে এখানের ভিতরে কিন্তু এই কোশ্চেন গুলো করা আমরা শিখে গেলাম, ঠিক আছে। তো এই আর কি কথাবার্তা আমাদের হচ্ছে যে এম ইজ আর ওয়াজ ওয়্যারের মোটামুটি হচ্ছে দুইটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের কোথাও আছে বা ছিল বোঝানোর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে অবস্থা, পরিচয়, কন্ডিশন বা আইডেন্টিটি বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। আরেকটা ইউজেস যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে একটু অ্যাডভান্স, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। আমরা যখন কন্টিনিউয়াস টেন্স গুলো পড়বো তখন হচ্ছে যে আমরা এগুলো জানতে পারবো, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমাদের ক্লাসের আজকে খুবই বেসিক একটা ক্লাস ছিল, মানে এটা তাদের জন্য বেশি কাজে আসবে যারা হচ্ছে যে অনেক বেশি উইক, তো তারা বা আপনাদের এটা অনেকটা কাজে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যেটা আজকে পড়বো ভেবেছিলাম ওটা আজকে আর শুরু করবো না, কারণ এটা অলরেডি 9:53 বাজে, তো ওটা হচ্ছে নেক্সট ক্লাসে করবো। বাট এতটুকু পর্যন্ত আপনাদের আশা করি উপকারে আসবে। এখন বলেন কারো কোথাও প্রবলেম আছে কিনা। ওকে, হাবিব হাত তুলে রাখছেন, কিছু বলতে চাচ্ছেন।
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি ভাইয়া। ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো কারোর কোথাও কোনো কোশ্চেন আছে? না জি ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসটা খুবই সিম্পল ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তো কারোর কোথাও কোনো প্রবলেম থাকলে হচ্ছে আমাকে জানাবেন। কারোর যদি কোনো প্রবলেম বা কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা শেষ করবো। আর রুটিনের যে ব্যাপারটা, রুটিন চলতে থাকবে, ঠিক আছে? রুটিন ডিরেক্টলি চলতে থাকবে, মানে ক্লাস চলতে থাকবে। যদি না বন্ধের কোনো নোটিশ দিই যে আজকে হবে না, ক্লাস চলতে থাকবে প্রতিদিন, ঠিক আছে? আজকে আমাদের তৃতীয় ক্লাস শেষ হলো। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।